বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে আলোচনা করব যে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কেন আমেরিকা আইডেন্টিফাই করলো, এই জায়গায় কেন তারা এই যুদ্ধের মধ্যে ঢুকে গেল, সেই বিষয় নিয়ে আমি আমার আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আমেরিকার বর্তমান পরিস্থিতি কি, আমেরিকা কি চাচ্ছে, এবং এই বর্তমান যে আমেরিকার যেটা চাওয়া ছিল সেই চাওয়াগুলো কি পূরণ হচ্ছে কিনা, এই সমস্ত কিছু বিষয় নিয়ে মোট কথা আমি যদি সম্পূর্ণটা তোমাদেরকে একদম শর্টকাটে বলি যে আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কেন এসেছে এবং কেন এটার মধ্যে আইডেন্টিফাই করেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমার আজকের এই ভিডিও টপিক হিসাবে এখানে সিলেক্ট করলাম, তো তোমাদেরকে সেটা বলছি। প্রথম কথা হলো ইরান ইসরায়েল যুদ্ধ। তো ইসরায়েল কিন্তু যে ইরান বা হিজবুল্লাহ, তারপরে হচ্ছে লেবানন, মানে সব গাজা, এই সমস্ত জায়গাতে কিন্তু হিউতি, ওদের সাথে কিন্তু আগে থেকে কিন্তু সংঘর্ষ কিন্তু চলছিল। কিছুদিন আগেও 12 দিনের কিন্তু ওই ইরানের সাথে কিন্তু সংঘর্ষ হয়েছিল। সেই সময় কিন্তু আমেরিকা সেটার মধ্যে সরাসরি যুক্ত হয়নি, কিন্তু আমেরিকা এই সংঘর্ষের মধ্যে যুক্ত হয়েছে। তার কারণ কি? মূলত প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে আমেরিকা এই যুদ্ধে যুক্ত হয়েছে, এই সরাসরি তারা কিন্তু এটা জানিয়েছে। এবং তারা এর যুদ্ধে আসার জন্য প্রধান যে কারণগুলি বলেছে, যে এই কারণগুলোর জন্য তারা এই যুদ্ধে পরিলক্ষিত হয়েছে, তা হলো পরিকাঠামো কর্মসূচি ঠেকানো। ঠিক আছে, তো পরিকাঠামো কর্মসূচি ঠেকানোর দিক দিয়ে যেটা দিচ্ছে, তো সেটা হচ্ছে আমেরিকার দাবি ইরান পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং কূটনৈতিক আলোচনা ব্যর্থ হওয়ার পর সামরিক শক্তি প্রয়োগ ছাড়াই কিন্তু আর কোনো পথ ছিল না আমেরিকার। ব্যালিস্টিক মিসাইলের হুমকি, ব্যালিস্টিক মিসাইলের যে হুমকি, এই পয়েন্টে ইরানের উন্নত ব্যালিস্টিক মিসাইল ও এর সিস্টেমটাকে আমেরিকা তার মিত্রদের, যেমন ইসরায়েল, মিত্র দেশের ইসরায়েলের জন্য কিন্তু একটি অস্বস্তিকর বা হুমকি হিসেবে দেখছিল আমেরিকা। আর আঞ্চলিক প্রক্সি নির্মূল, যেমন ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো, হিজবুল্লাহ, হামাস, হুতি, এই গোষ্ঠীগুলো ইরানের মধ্যপ্রাচ্যে কিন্তু এইটার মধ্যে কিন্তু প্রভাব ছিল, ইরানের খুব প্রভাব ছিল এবং ইরানের দ্বারা এটা পরিচালিত হতো, এই হিজবুল্লাহ, এই গোষ্ঠীগুলি। তার জন্য কিন্তু আমেরিকা এই যুদ্ধে লিপ্ত হয়েছে, সেটা কিন্তু তারা বলেছে। তো এটা হলো আমেরিকার যেটা মূল যে ইয়েটা ছিল। তার পরবর্তী 2 নম্বর টপিকে যদি আমি দেখি, তাহলে ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য বা মন্তব্য। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ নিয়ে বেশ কিছু আক্রমণাত্মক কৌশলগত ব্যক্তিত্ব ছিলেন। ট্রাম্পের আসল উদ্দেশ্য হলো সম্পূর্ণ জয় এবং চুক্তি। এটা কিন্তু একটা পয়েন্ট। ট্রাম্পের দাবি ছিল যে আমেরিকা ইতিমধ্যে যুদ্ধে জিতে গেছে এবং ইরানও এখন একটি বড় ধরনের চুক্তিতে আসার জন্য মারিয়া হয়ে উঠেছে। এটা কিন্তু ইরান কিন্তু দাবি নস্যাৎ করে দিয়েছে। তার পরবর্তীতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ। ট্রাম্প প্রশাসন আলটিমেট দিয়েছে যে 6 এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী নৌ চলাচলের জন্য কিন্তু সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হবে। যদি না হয় তাহলে কিন্তু আমেরিকা ইরানের পাওয়ার গ্রিড এবং জ্বালানি অবকাঠামোর উপর পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছে। আরেকটা কথা হচ্ছে এখানে সামরিক ক্ষমতা ধ্বংস। ট্রাম্পের মূল পরিকল্পনা হলো ইরানের নৌবাহিনীকে নিশ্চিহ্ন করা এবং তাদের মিসাইল লঞ্চিং সিস্টেম বা সাইটগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো হুমকি না হয় এবং ইরানের দিকে ইসরায়েলের দিকেও যেন কোনো হুমকি না হয় এবং আমেরিকাতেও যেন কোনো ধরনের হুমকি বা কোনো বড় অ্যাটাক না করতে পারে, সেটা ছিল। কিন্তু আজকের দিনের সর্বশেষ পরিস্থিতি কিন্তু খুবই উত্তেজনাপূর্ণ।
ইরানও কিন্তু চুপ করে বসেনি, যুদ্ধ কিন্তু এইদিকে চলছে। আজ যেমন এই ইরানের উপর কিন্তু এই হিজবুল্লাহ এবং ইরান দুইজনে মিলেই কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে এই তেলাবিব এলাকা এবং আরো অনেক বড় বড় এলাকাতে কিন্তু মিসাইল সিস্টেম দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের উপর। কিন্তু এই ইসরায়েলের জল সরবরাহ ব্যবস্থা এবং বেশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পাশাপাশি কিন্তু পরমাণু যে প্ল্যান্ট আছে সেই পরমাণু প্ল্যান্টের কাছাকাছিও কিন্তু বোমা মিসাইল ছুড়েছে ইরান। এই হরমুজ প্রণালী বন্ধ থাকার বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম নিয়ে একটি অস্থিরতা চলছে। আজ লন্ডনের যে প্রধানমন্ত্রী তিনি কিন্তু তার 35টি দেশ নিয়ে একটি জরুরি বৈঠক হওয়ার কথা চলছে। তো সেই গুরুত্বপূর্ণ নৌপথটি পুনরায় কিভাবে সচল করা যায় সেই বিষয় নিয়ে। রাজনৈতিক শূন্যতার দিক দিয়ে যদি আমরা দেখি, তাহলে গত 28শে ফেব্রুয়ারি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের ভেতরে রাজনৈতিক নেতৃত্ব নিয়ে এক ধরনের অনিশ্চয়তা শুরু হয়েছে, যার সুযোগে আমেরিকা ও ইসরায়েলের হাতে নিতে চলছে এই সুযোগটা। তাহলে কি এই যে আমরা যে আইআরজিসি এর হাতে যে সেনা অভ্যুত্থান হচ্ছে, সেই সেনা অভ্যুত্থান কি এটারই কি একটি অংশ নাকি, সেটা এখন কিন্তু সময়ের অপেক্ষা, বলার অপেক্ষা। তার কারণ আমরা কিন্তু অতীতে দেখেছি যে ইরানের যে কোনো কিছুদিন আগেও যেমন একটি যে মুসাদ, ইসরায়েলের মুসাদের বিরুদ্ধে অ্যাকশন গঠন করার কমিটি গঠন করেছিল ইরান। সেই কমিটির যে প্রধান ছিল, সেই প্রধানও নাকি এই হিজবুল্লাহ ইসরায়েলের লোক ছিল, পরবর্তীতে সেটা জানা যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে এই আইআরজিসি এর মধ্যে কি বা সেনা অভ্যুত্থান যে হচ্ছে বা হয়েছে, সেই সেনা অভ্যুত্থানের পিছনে আসল কি কারণ থাকতে পারে? ইরানের যে প্রেসিডেন্ট, সে যে আগে যে ছিল সুপ্রিম লিডার, সেই সুপ্রিম লিডারকে আয়াতুল্লাহ খামেনি যখন মারা যায় 28 তারিখে যখন হয়, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন দিকে কিন্তু প্রেসিডেন্টের হাতে কিন্তু কিছুটা ক্ষমতা হস্তান্তর চলে যাচ্ছিল। প্রেসিডেন্টের বিভিন্ন দেশের সাথে কথাবার্তা যোগাযোগ করছিল, সেইভাবে কিন্তু যেমন ভারতের প্রধানমন্ত্রীর সাথেও কিন্তু কথা হয়েছিল, দ্বিতীয়বার ফোন হয়েছিল, আমি সেটা নিয়েও আগেও ভিডিও করেছি। ঠিক আছে, তো এই যে এই কথাবার্তা চলছিল, এইসব হচ্ছিল, এমন একটা পরিস্থিতি ছিল। তো এই যুদ্ধে আয়াতুল্লাহ খামেনি যখন মারা যায়, তার পরবর্তীতে কিন্তু যে এই সুপ্রিম লিডার হিসেবে যে তার যে ছেলে সেই জায়গায় এসেছে, কিন্তু সেই ছেলে কিন্তু তেমন ভাবে এই যুদ্ধটাকে লিড করতে পারছে না। সেই জন্যই কি যে এই সুযোগেই কি সেনা বা আইআরজিসি কি সেই সুযোগটা নিয়েছে, আর নাকি এটা নেওয়ানো হয়েছে, নাকি এটা রেজিম চেঞ্জ যেটা আমেরিকা বলতে চাচ্ছিল যে সেটা কি হয়ে গিয়েছে? তার কারণ কিছুদিন আগে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমাদের ইচ্ছা ছিল রেজিম চেঞ্জ করানো, তো রেজিম চেঞ্জ করে ফেলেছি। তো রেজিম চেঞ্জ, ইরানের এই রেজিম চেঞ্জের পিছনে কিন্তু আমরা যেটা আগে থেকে শুনছিলাম যে ইরানে যে আগের যে রাজা ছিল, সেই রাজার বংশদূতরাই কিন্তু সেই ইরানের মসনদে বসবে, রেজিম চেঞ্জ করে সেটা বসানো হবে। কিন্তু এখন কিন্তু তা আমরা অন্যরকম ভাবে দেখছি যে আইআরজিসি সেই সেনার হাতে কিন্তু দেশ চলে গিয়েছে, সেটা জানতে পারছি। কিন্তু এই সেনার সাথে সেনার ইয়েতে দেশটা যদি চলে যায়, তাহলে সেনার হাতে যদি সম্পূর্ণ কন্ট্রোল থাকে দেশের, ইরানের, তাহলে কি সেই জায়গায় মুসাদের লোক নেই? সেই জায়গায় কি সিআইএ আমেরিকার কোনো এজেন্ট বা আমেরিকা কি কোনো এই জায়গায় কোনো গেম খেলছে কিনা, সেটা কিন্তু আমরা সুদূর ভবিষ্যতে দেখতে পারবো। এখন হয়তো জিনিসটা একটু গরম গরম থাকবে, অনেক হবে, এটাও হতে পারে। আবার এমনও হতে পারে যে না, এখানে মুসাদ বা এই আমেরিকা আইডেন্টিফাই করেনি, তারা হয়তো আইআরজিসি হয়তো যে একদম
সঠিকভাবে মানে সঠিক লোক ইরানের, তারাই হয়তো এই যুদ্ধটাকে চালিয়ে যাচ্ছে, এটাও হতে পারে। কিন্তু এখন বলা মুশকিল, এত কিছু মধ্যে দিয়ে এত কিছু চলছে, এই যুদ্ধে চলাকালীন কিন্তু আবার মানে বিশ্ব বাজারেও কিন্তু তেলের দাম কিন্তু হাই। যেই জায়গায় 66 ডলার প্রতি ব্যারেল ছিল, 60-66 এর মধ্যে আশেপাশে ইসে হতো দাম ছিল, সেই কিন্তু ক্রুড অয়েল মানে ডলার আর কি, সেটা হয়ে গিয়েছে $100 উপরে চলছে, $120, $119 এমন হয়ে গিয়েছিল, এমন এই 100-র উপরে আপ এন্ড ডাউন করছে। ঠিক আছে, তো এই যে মুদ্রাস্ফীতিটা হচ্ছে, যে দাম প্রায় ডাবল হয়ে যাচ্ছে, তাতে কিন্তু বিশ্ব বাণিজ্যে কিন্তু একটি ক্ষতি কি সাধারণ মানুষের একটা মানে মুদ্রাস্ফীতি যেটা বলা চলে, মুদ্রাস্ফীতির কিন্তু একটা সমস্যা কিন্তু সম্মুখীন হতে চলছে। তার পাশাপাশি কিন্তু খাদ্য নিরাপত্তা নিয়েও কিন্তু বিশ্ব ব্যাংক গভীর উদ্বেগ প্রকাশ করেছে, সেটা আমরা জানি। সামগ্রিকভাবে ট্রাম্প প্রশাসন বর্তমানে একটি ডিল করার চেষ্টা চালাচ্ছে ইরানকে, তাদের ইরানের যেটা হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, যেটা আমরা বলেছিল যে ইউরেনিয়াম 90% বা 80% অনেক জায়গায় শুনেছি, বা 60% এর উপরে হয়ে গিয়েছে এমন শুনেছি। সেই ইউরেনিয়াম যে পারমাণবিক বোমা পুরোপুরি এই যে বানাতে চাচ্ছে বা বানানোর যে একটা ইচ্ছা আছে ইরানের, সেটাকে ত্যাগ করার জন্য কিন্তু বলা হয়েছে। কিন্তু এই জায়গায় একটা কথা হচ্ছে যে ইরানের, আমরা কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে ইরানের যে পারমাণবিক যে পাওয়ার প্ল্যান্ট যেখানে তৈরি করছে, বোমা তৈরি হচ্ছে, সেই জায়গায় তারা কিন্তু কয়েক মাস আগেই বোম ফেলে সেই জায়গাটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। তাহলে আবার কিভাবে তারা বোমা বানাচ্ছে, সে হচ্ছে আবার কেন তাহলে তাদের উপরে অ্যাটাক হচ্ছে? তাহলে কি আগের যে অ্যাটাকটা বলেছিল যে সফল হয়েছে, তাহলে সেই অ্যাটাকটা সফল হয়নি? এটাই এখন বোঝা যাচ্ছে যে সেই অ্যাটাকটা তখন সঠিকভাবে করতে পারেনি আমেরিকা, তাই হয়তো এখন আবার এই জায়গায় আবার যুদ্ধ দ্বিতীয়বার আবার ইরানের সাথে যুদ্ধ করছে, সরাসরি লেগে গিয়েছে এখানে ইসরায়েলের সাথে হয়ে। তো এইখানেই তো আমেরিকা যেটা আরেকটা জিনিস যেটা করতে চাচ্ছে, যে ইরানের যে সমস্ত আমেরিকার যেটা ইচ্ছা আর কি, ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে যে এদের সাথে একটা এমন ভাবে ডিল করা উচিত, ডিল করব যে এই পারমাণবিক বোমা যেন তৈরি না করতে পারে। এই ইউরেনিয়াম যে যতটুকু সমৃদ্ধকরণ করেছে, সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, সেটা সম্পূর্ণটাই যারা পারমাণবিক বোমা ইয়ে করে এই দেশ থেকে সম্পূর্ণটা নিয়ে যেতে এবং সিজ করে নিয়ে চলে যাবে, এমনও কিছু কথা হচ্ছে আর কি। ঠিক আছে, তবে সে যাই হোক, তো এই যুদ্ধে কিন্তু যুদ্ধ তো অবশ্যই কোনো কাম্য নয়, তারপরেও হচ্ছে। তবে তেহরান পর্যন্ত কিন্তু এখন সরাসরি ফোনে আলোচনা নিয়ে অস্বীকার করছে, কিন্তু এটা তেহরান এখন পর্যন্ত কিন্তু এটা পুরোপুরি ত্যাগ এই যে এই বিষয়টা যে ডিল হচ্ছে বা ডিল করবে বা এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু তেহরান ইরানও কিন্তু না করে দিয়েছে যে না, আমরা কোনো ডিল বা কোনো কিছুতেই আসবো না। মোট কথা এক প্রকার এই জায়গায় আমরা যদি সম্পূর্ণ এখন যে বর্তমান যে পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে আমেরিকা চাচ্ছে যে তাদের যে লস অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে এই ইরানের সাথে যুদ্ধে, ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে সে যুক্ত হয়ে কিন্তু আমেরিকার অনেকটাই ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা আরো যেন না হয়, হ্যাঁ, তার জন্য আমেরিকা চাচ্ছে এই জায়গা থেকে সরে যেতে। কিন্তু এখানে একটা প্রশ্ন হয়ে রইল যে বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই আমেরিকা তো না হয় এই যুদ্ধ থেকে চলে যাবে, কিন্তু ইসরায়েল কি করবে? ইসরায়েল কি আদৌ কি এই যুদ্ধটা কন্টিনিউ একা একা চালিয়ে যাবে, নাকি আবার হয়তো কয়েকদিন পরে আবার হয়তো ইসরায়েল অ্যাটাক করবে? এমন কি কোনো কিছু হতে চলেছে? অবশ্যই আমরা সেদিকে লক্ষ্য রাখবো। তো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন যে এই আমেরিকা চলে গেলেও, এইখান থেকে এই যুদ্ধ থেকে সরে গেলেও ইসরায়েল কি সরবে কি সরবে না? অবশ্যই
আপনার মূল্যবান মতামতটি আমার এই কমেন্ট বক্সে রেখে যাবেন। আর যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। আপনারা দেখছেন গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ এই চ্যানেলে। তো আজকের মতন এখানেই, জয় হিন্দ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।